সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি নাসরিন সুলতানা, প্রভাষক বাংলা, শাহনাজ সফিরি আলিম মাদ্রাসা। শাহনাজ সফিরি আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে ইসলামী ঐতিহ্যের পুনরুজ্জীবনে বিশ্বাসী কবি ফররুখ আহমদ এর পাঞ্জেরি কবিতাটি নিয়ে আলোচনা করব। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রতিদিনের মতো পাঠের ধারাবাহিকতায় আমি প্রথমে কবি পরিচিতি নিয়ে আলোচনা করব, তারপর আমি পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করব, তারপর আমি সরাসরি কবিতায় চলে যাব। 40-এর দশকে আবির্ভূত শক্তিমান কবিদের অন্যতম কবি হচ্ছেন ফররুখ আহমদ। বাংলা কাব্য সাহিত্যের তিনি স্বনামধন্য কবি। তিনি মাগুরা জেলার মাইজআল গ্রামে 1918 খ্রিস্টাব্দের 10 জুন জন্মগ্রহণ করেন। 1934 সালে খুলনা জেলা স্কুল থেকে মেট্রিক এবং 1939 সালে রিপন কলেজ থেকে আইএ পাস করেন। স্কটিশ চার্চ কলেজে দর্শনশাস্ত্রে অনার্স পড়েছেন। ছাত্র অবস্থাতেই তার সাহিত্যকর্মের হাতেখড়ি। কলকাতা থাকাকালীন সময়ে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি প্রকাশের মধ্য দিয়ে তিনি কবি হিসেবে পরিচিতি পান। দেশ বিভাগের পূর্বে কলকাতা থেকে তার কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি প্রকাশ পায়। এ কাব্যে তিনি তার প্রতিভার সাক্ষ্য রাখতে সমর্থন হয়েছে। পত্রিকায় সাংবাদিক হিসেবে তার কর্মজীবন শুরু হয়। অতঃপর যোগ্যতার সাথে বিভিন্ন সরকারি পদে চাকরি করেছেন। দেশ বিভাগের পর দীর্ঘদিন ধরে তিনি ঢাকা বেতারের স্টাফ রাইটার হিসেবে কাজ করেছেন। বাংলা কাব্য ইতিহাসে তিনি গুরুত্বপূর্ণ আসনে অধিষ্ঠিত হয়েছেন। ইসলামী ভাবধারায় স্পুষ্ট এবং বাংলাদেশের কাব্যধারায় প্রথম সারির একজন কবি। ইসলামী ঐতিহ্যের পুনরুজ্জীবনে বিশ্বাসী এই কবির কবিতায় প্রধানত প্রকাশ ঘটিয়েছে ইসলামী আদর্শ ও জীবনবোধের। তার কাব্যে আরবি, ফার্সি শব্দ এবং ইসলামী ঐতিহ্যের ব্যবহার খুব বেশি। তিনি অতীত ঐতিহ্যের নবায়ন ঘটনার প্রয়াস পেয়েছেন তার কাব্যে। তার কবিতায় আরব্য, ফারস্য ও ইসলামী ভাবধারা স্থান লাভ করেছে। আরবি ফার্সির সাথে তার কাব্য অনেক ক্ষেত্রে অপ্রচলিত দুরূহ বিদেশি শব্দের ব্যবহার করে কাব্যের বোধগম্যতা বা সচ্ছলতা অনেকটা ব্যাহত হয়। তবে সনেট রচনায় তার কৃতিত্ব অনস্বীকার্য। তিনি ছিলেন আদর্শবাদী কবি, অন্যায়ের কাছে মাথা নত করেননি। ভাষা আন্দোলনের সময় তিনি বাংলা ভাষার সপক্ষে মত রেখেছেন। তিনি রোমান্টিক মনের অধিকারী ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সদালাপী এবং নীতিবান। নীতি থেকে এক চুলো নড়েননি তিনি। সাহিত্যকৃতির স্বীকৃতিস্বরূপ তিনি 1960-এ বাংলা একাডেমি পুরস্কার, 1961 সালে প্রেসিডেন্ট পদক লাভ করেন। হাতেম তাই কাব্যনাট্যর জন্য 1966 সালে আদমজী পুরস্কার এবং পাখির বাসার জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন। মরণোত্তর 21 পদকে তিনি ভূষিত হন। তার রচিত কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি, আজাদ করো পাকিস্তান, সিরাজাম মনিরা, মুহূর্তের কবিতা, তার রচিত কাব্যনাট্য নৌফেল ও হাতেম, কাহিনী কাব্য হাতেম তাই। শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে পাখির বাসা, হরপের ছড়া, ছড়ার আসর। 1974 খ্রিস্টাব্দে 19 অক্টোবর তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ফররুখ আহমদের বিখ্যাত কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি থেকে পাঞ্জেরি কবিতাটি সংকলিত হয়েছে।
এ কাব্যের নাম কবিতায় জাতীয় জীবনের অগ্রযাত্রার কাণ্ডারীকে যেমন প্রতীকী তাৎপর্য দেওয়া হয়েছে, পাঞ্জেরি কথাটিও অনুরূপ এবং একই তাৎপর্যমণ্ডিত। পাঞ্জেরি ফররুখ আহমদের অন্যতম শ্রেষ্ঠ কবিতা। এটি একটি রূপক কবিতা। এ কবিতায় পাঞ্জারি জাতির কর্ণধারের প্রতীক। কবিতায় ব্যবহৃত বিভিন্ন শব্দ, চিত্রকল্প নানান প্রতীকী ব্যঞ্জনায় মণ্ডিত। কবিতাটিতে সমুদ্রযাত্রার প্রতিকূল পরিস্থিতিতে এবং তা থেকে উত্তরণের আকাঙ্ক্ষা ব্যথর দিয়ে কবি জাতীয় জীবনের বিরাজমান সংকট উত্তরণে জাতীয় নেতৃত্বের সচেতন ভূমিকা প্রকাশ করেছেন। এক কবিতায় ভাব কল্পনা ও আবেগ মাধুর্য রূপায়ণে এবং ধ্বনি সৌকর্য, চিত্রকল্প রচনা, রূপক ও প্রতীক সৃষ্টিতে কবি চমৎকারিত্বের পরিচয় দিয়েছেন। কবিতায় ভাবানুষঙ্গ রচনায় কবি আরবি ফার্সি শব্দের ব্যবহারে দক্ষতার পরিচয় দিয়েছেন। ফররুখ আহমেদ রচিত পাঞ্জেরি কবিতাটি 6 মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চরণের পদবিন্যাস 6+6+2। পাঞ্জেরি কবিতাটি রূপকধর্মী কবিতা। পাঞ্জেরি শব্দের অর্থ পথনির্দেশক, আলোকবর্তিকা। মুসলিম জাতি, বিশেষ করে ভারতবর্ষীয় মুসলমানদের ক্রান্তি, পরাধীনতা ও গ্লানিকর পটভূমিতে সুযোগ্য নেতার নেতৃত্বে ইসলামের গৌরবময় পুনর্জাগরণের কামনায় আলোচ্য কবিতার উপজীব্য বিষয়। পাঞ্জারি জাতীয় নেতার প্রতীক, যিনি অবতীর্ণ হয়েছেন অকুল সাগরের যাত্রীদের সঠিক পথনির্দেশের সমহান দায়িত্ব নিয়ে। জাহাজের নাবিকের মতোই এর নেতার সঙ্গীরা অম্লান মুখে নেতার নির্দেশ মেনে নিতে চেয়েছেন, অক্লান্ত পরিশ্রম করে নিজেদের জাতীয় ভাগ্যের উন্নতি করতে। কিন্তু ভাগ্য তাদের বিরূপ। বারবারই তাই হতে হচ্ছে পথভ্রষ্ট, লক্ষ্যভ্রষ্ট। মুসলিম জাতির সামনে যেন সুদীর্ঘ অন্ধকার রাত, সোনালি দিনের স্বপ্ন স্বপ্নই রয়ে যাচ্ছে। জাতীয় জীবনের দুর্যোগঘন কালো রাত সব আকাঙ্ক্ষা ধ্বংস করে দিচ্ছে। যে সকাল একদিন গ্রাস করেছিল ভারতীয় মুসলমান সমাজের ঐতিহ্যকে, তছনছ করে দিয়েছিল তাদের সামাজিক মর্যাদাবোধকে, সেই কালো গ্রাসে দীর্ঘকাল ধরে এ উপমহাদেশের তথা সারা বিশ্বের মুসলমানেরা হয়ে আসছে উৎপীড়িত, লাঞ্ছিত, জীবন কাটাতে বাধ্য হচ্ছে পরাধীনতার নিগড়ে। অথচ খুব তাড়াতাড়ি যে এ থেকে তারা মুক্তি পাবে এমন কোনো লক্ষণও নেই। লক্ষ্যস্থলে যাওয়ার প্ল্যাটফর্মে প্রতীক্ষারত নিগৃহীত, নিপীড়িত জনতা গুনছে মুক্তির প্রহর। কবে কখন তাদের নেতা তাদের জন্য বয়ে আনবে সৌভাগ্যের সোনালি ফসল, এই আশায় তারা উন্মুখ। মুসলিম সমাজ আজ ধিক্কার দিচ্ছে আপন ভাগ্যকে, আপন কর্মফলকে। কারণ তাদের এই দুর্দশার জন্য দায়ী তাদের নেতার অবহেলা, অযোগ্যতা। তাই চারদিকে আজ নেমে এসেছে দুর্ভাগ্যের গণগটা। ঘরে ঘরে শোনা যায় ক্ষুধিতের হাহাকার, মজলুমের আর্তনাদ। তাদেরকে দুঃসহ মৃত্যু ও নানান দুঃখ কষ্ট গ্রাস করেছে। পাঞ্জারি বা মুসলিম জাতির নেতাগণ নিশ্চুপ থাকতে পারে না। মানবতার মুক্তির জন্য, স্বাধীনতার জন্য, ক্ষুধিতের খাদ্যের জন্য জাতীয় নেতৃত্বকে আজ জেগে উঠতেই হবে। কেননা তাদের ভুলের জন্য অগণিত ক্ষুধার্ত, বঞ্চিত, নির্যাতিত মানুষ আজ দুঃখে দুঃখে মরছে। তাই এসব মানুষের নিকট তাদের জবাবদিহি করতে হবে। ক্ষুধার্ত মজলুম জনতার নির্বাক দৃষ্টি ও ভাষা আজ তাদের বিদ্ধ করেছে। তাই কবি মনে প্রাণে কামনা করেছেন পাঞ্জারি বা জাতীয় নেতাদের পূর্ণ সচেতনতা, সচেষ্টতা, আপসহীন সংগ্রামী প্রেরণা এবং জাতীয় জীবনের পুনর্জাগরণ।
যে মুসলিম জাতি একসময় ছিল মর্যাদা শ্রেষ্ঠ আসনে, পশ্চিমা ভাবাদর্শের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা আজ হতাশাগ্রস্ত। বিশ্বের দরবারে বাঙালি জাতির স্থান ছিল সর্বোচ্চ। ইতিহাস তার সাক্ষী। বিভিন্ন যুদ্ধে বিগ্রহে মুসলমানরা সংখ্যায় লঘিষ্ঠ হওয়া সত্ত্বেও তারা জয়লাভ করেছে, কিন্তু তাদের নিজেদের ভুল বা নিজেদের অবহেলার কারণে তারা আজ দুর্দশাগ্রস্ত। পাঞ্জেরি কবিতার মাধ্যমে মুসলমানের হারানো গৌরব পুনরুজ্জীবনের চেষ্টা করতেছেন কবি ফররুখ আহমদ। কবিতাটি যেহেতু রূপকধর্মী কবিতা, তাই প্রতিটি লাইন বা চরণেরই দুটি অর্থ বুঝিয়ে থাকে। একটি তার কাব্যিক অর্থ বা রূপক, অন্যটি তার বাস্তবিক অর্থ বা যা তিনি রূপকের আড়ালে বোঝাতে চেয়েছেন। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। পাঞ্জেরি বলতে জাতির পথপ্রদর্শক। এখানে কবি একদিকে যেমন জাহাজের মাস্তুল সংলগ্ন কর্মচারীকে যাত্রীগণ প্রশ্ন করেছেন রাত পোহানোর কত দেরি, অন্যদিকে হতাশাগ্রস্ত অন্ধকারে নিমজ্জিত মুসলিম জাতি তাদের পথপ্রদর্শক নেতাকে প্রশ্ন করেছেন যে তাদের দুর্যোগপূর্ণ রাতের অবসান কখন হবে। এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে। জাহাজের যাত্রীগণ দুর্যোগের গণঘটা বুঝাতে গিয়ে জাহাজের নাবিককে শঙ্কিত চিত্তে প্রশ্ন করেছেন যে এখনো কোনো কুলকিনারা তারা কেন দেখতে পারছে না, এমনকি আকাশের কোথাও এতটুকু চাঁদের আলো বা তারা কিছুই তারা দেখতে পারছে না, যা দেখে তারা আশ্বস্ত হতে পারে। অন্যদিকে স্বাধীনতার জন্য অপেক্ষারত আপামর জনসাধারণের প্রাণের আকুতি প্রকাশ পেয়েছে, কেননা যোগ্য নেতৃত্বের অভাবে তারা পথহারা দিশেহারা হয়ে শঙ্কিত কাল যাপন করছে। তুমি মাছ থলে আমি দাঁড়টানি ভুলে, অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি। আলোচ্য উক্তিটি দ্বারা জাহাজের যাত্রীদের হতাশার চিত্র ফুটে উঠেছে। অন্ধকার রাতের আকাশ মেঘে ঢাকা, চাঁদের আলো বা তারার ঝিকিমিচি কিছুই দেখা যাচ্ছে না। মাস্তুলে জাহাজের যে কর্মচারী বসে আছে তার উদাসীনতার কারণে আজ জাহাজের পথ অনির্দিষ্ট হয়ে পড়েছে। যতদূর চোখ যায় কেবল অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না। বাস্তবিক ক্ষেত্রে সুযোগ্য নেতার অভাবে মুসলমান জাতির অনিশ্চিত অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যৎকে বোঝানো হয়েছে। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। জাহাজের যাত্রীগণ তাদের দুর্যোগপূর্ণ রাতের অবসান কখন হবে তার প্রশ্ন করেছেন। মুসলমান জাতি তাদের হতাশা, বঞ্চনা বা অত্যাচারের অবসান কখন হবে সে সংশয় প্রকাশ করেছে আলোচকটির দ্বারা। দিগল রাতের শ্রান্ত স্পর্শেষে, কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়িছি এসে। উক্তিটি দ্বারা দীর্ঘ কালো রাতের শেষে সাগরের কোন প্রান্তে এসে পড়েছে তা তারা বুঝতে পারছে না। মুসলমান জাতি তাদের নিজের ভুলের কারণে বা নিজের কর্মফলের দোষে এমনই এক অনিশ্চিত সম্ভাবনাময় জীবনকে তারা নিজেরাই ডেকে এনেছে। এ থেকে কীভাবে তারা পরিত্রাণ পাবে সে প্রশ্নই তাদের মনে। একই গণসিয়া জিন্দেগানির বাপ, তুলে মর্শিয়া ব্যতীত দিলের তুফান শ্রান্ত কাপ। একই গণসিয়া শব্দটির মধ্য দিয়ে গণক নিবিড়
কালো এবং জিন্দিগানির বাপ বলতে কি জীবনের কালো অধ্যায়, মর্সিয়া বলতে সুগীতি গীতি এবং ব্যতীত দিলের বলতে দুঃখিত দিলের বা হৃদয়ের। তুফান শ্রান্ত মানে কি ঝড় তুফানের যে শ্রান্ত ক্লান্ত পরিশ্রান্ত, খাপ মানে কি স্বপ্ন। এখানে উক্তিটি দ্বারা যাত্রীদের অন্ধকারচ্ছন্ন পথহারা জীবনের হতাশা আর নিদারুণ ঝড়ে স্বপ্নভঙ্গের চিত্র তুলে ধরেছে। দুর্যোগ দুর্দশা আর হতাশায় মানুষের জীবনের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে, অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয়বেরী। উক্তিটি দ্বারা কবি বোঝাতে চেয়েছেন খামখেয়ালি বা বেখেয়ালি জীবন ক্রমে অন্ধকার নিপতিত হচ্ছে। পাঞ্জেরির যাত্রীদল নিয়ে জাহাজের ঐটে পাথরের মধ্য দিয়ে জীবনযাত্রা করেছে, কিন্তু পাঞ্জেরির ভুলের কারণে জাহাজ পথভ্রষ্ট হয়ে অজানায় ঘুরপাক খাচ্ছে। যাত্রীদের জীবনের যে জয়গান ছিল তা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে তাদেরকে হতাশা বর করেছে। তারা তাদের গন্তব্যে পৌঁছানোর আশা ছেড়ে দিয়ে সামনে শুধু সীমাহীন কুয়াশা দেখছে। তুমি মাছ হলে আমি দাঁড় টানি ভোলে, সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি। জাহাজের যাত্রীগণ পাঞ্জেরির দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে যে তারই ভুলের কারণেই তাদের এ অবস্থা। মুসলমান জাতি নিজেদের করুণ অবস্থার জন্য নিজেরাই দায়ী। তাদের এই অবস্থাকে কেবল সুযোগ্য নেতাই পরিত্রাণের পথ বাতলে দিতে পারবে। সুযোগ্য নেতার অভাবে তাদের ভবিষ্যৎ অমানিসার অন্ধকারে ঢাকা। সামনে শুধু হতাশা, গ্লানিকর অনিশ্চিত জীবন তারা দেখতে পাচ্ছে। বন্দরে বসে যাত্রীরা দিন গণে। একদিকে জাহাজের যাত্রী যেমন পথের দিশা খুঁজে বেড়াচ্ছে, ঠিক তেমনিভাবে বন্দরের লোকেরাও জাহাজের জন্য অপেক্ষারত হয়ে প্রহর গুনছে। বাস্তবিক ক্ষেত্রে বন্দর বলতে পরাধীনতাকে বোঝানো হয়েছে, আর যাত্রী বলতে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ দেশের আপামর জনগোষ্ঠীকে বোঝানো হয়েছে। দেশের সাধারণ জনগণের মধ্যে অনেকে দেশের সংকটাপন্ন অবস্থায় স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চায়। স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য মুক্তিকামী মানুষেরা যোগ্য নেতার জন্য অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছে। বুঝি মৌসুমি হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শুনে, বুঝি কুয়াশায় জোছনা মায়ায় জাহাজের পাল দেখে। মুসলিম জাতি তাদের রাজনৈতিক ভুলের কারণে আজ তারা পরাধীনতার অন্ধকারে নিমজ্জিত, কিন্তু তাদের বিশ্বাস কোনো এক যোগ্য নেতা এসে তাদেরকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবে। তাদের ধারণা নিশ্চয় জাতির নেতা বন্দরে বসে জাহাজে নোড় করে তাদের সঠিক পথে নিয়ে যাবে, জাতীয় জীবনে এক নতুন অধ্যায় সূচনা করবে। তারা যেন মৌসুমি হাওয়ায় জাতির অগ্রপ্রতীকের জাহাজের শুশু শব্দ শুনতে পাচ্ছে। তাদের ধারণা এই বুঝি কুয়াশার আড়াল থেকে জাহাজের পাল দেখা যাচ্ছে, এই বুঝি যোগ্য নেতা এসে অন্ধকারচ্ছন্ন অবস্থা থেকে বের করে নিয়ে আসবে। আহা পেরেশান মুসাফির দল দরিয়া কিনারে জাগে তকদিরে নিরাশার ছবি এঁকে। উক্তিটি দ্বারা বোঝানো হয়েছে যে মুসাফির দল হলো পরাধীন মুসলিম জনতা, তারা যোগ্য নেতার জন্য প্রতীক্ষা করছে। পেরেশান শব্দটির মধ্য দিয়ে জাতির দুর্দশা,
হতাশা দুর্গতির চিত্র ফুটিয়ে তুলেছে। হতাশা, গ্লানি বা দুর্যোগ চারদিক থেকে ঘিরে ফেলেছে। তাই এই অবস্থা থেকে উত্তরণের জন্য যোগ্য নেতার আবির্ভাব কামনা করেছে। দীর্ঘদিন পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ মুসলিম জাতি আজ সঠিক নেতৃত্বের অভাবে ক্রমাগত অন্ধকার ও অনিশ্চয়তার পথে ধাবিত হচ্ছে। তাই জাতির কর্ণধারের নেতৃত্বে তরঙ্গ সংকুল সমুদ্র পেরিয়ে জাহাজ তীরে ভিড়বে নতুন আশার বার্তা নিয়ে। শৃঙ্খল মুক্ত হবে জাতি। পথহারা এই দরিয়া সুতায় ঘুরে চলেছি কোথায়, কোন সীমাহীন দূরে। জাতি আজ বাকরুদ্ধ। সুযোগ্য দূরদর্শী নেতৃত্বের অভাবে পরাধীনতা শৃঙ্খলাবদ্ধ অবহেলিত মুসলিম সমাজ হতাশার অতল গহ্বর নিমজ্জিত হচ্ছে। ব্যর্থতার অতলস্পর্শী সাগরের কূল কিনারা না পেয়ে হাবুডুবু কাচ্ছে। তাদের সামগ্রিক প্রয়াস ভাগ্য বিড়ম্বনার শিকার। কীভাবে তারা এ থেকে পরিত্রাণ পাবে তা জানা তো দূরের কথা, তারা তো এ কথাও জানে না যে তারা কোথায় চলে এসেছে। মুসলমানদের এই দুর্দিনের একমাত্র পাঞ্জেরিই পারে বিভ্রান্ত পথহারা জাতিকে আশার আলো দেখাতে। তুমি মাস্থলে, আমি দাঁড় টানি ভুলে, একাকী রাতে ম্লান জোলমাত হেরি। আলোচ্য উক্তিটি দ্বারা সুদীর্ঘ সময় ধরে স্বাধীনতা সংগ্রামে লিপ্ত কর্মীরা তাদের জাতীয় নেতাকে উদ্দেশ্য করে বলেছে। কবি এর মাধ্যমে জাতীয় জাগরণের প্রত্যাশার বাণী শুনিয়েছেন। স্বাধীনতা প্রত্যাশী জনতা দীর্ঘকাল থেকে মরণপণ সংগ্রামে লিপ্ত থাকে। নিজেদের অত্যাচার, উৎপীড়ন, শোষণ, নির্যাতন থেকে মুক্ত করতে পারছে না। তাদের শত অদম্য উচ্ছ্বাসা, দৃঢ় সংকল্প কিছুতেই কাঙ্ক্ষিত সাফল্য আনতে পারছে না। দিনে দিনে তাদের চেষ্টা, সাধনা, কর্মচাঞ্চল্য মধ্যে নেমে এসেছে স্থবিরতা। তাদের সামনে শুধু অসীম হতাশা, কুয়াশা। তাদের নেতা ও নেতৃত্বের অলসতা বা ভুলের কারণেই তাদের এই করুণ অবস্থা। নেতৃত্বের ভুলের কারণেই যেন বারবার জাতি সৌভাগ্যের মালা ধুলোয় মুটিয়ে পড়েছে। শুধু গাফলতে, শুধু খেয়ালের বলে দরিয়া অথই ভ্রান্তি নিয়াছি তুলি। আমাদেরই ধুলে পানির কিনারে মুসাফির দল বসি, দেখেছি সবই অস্ত গিয়াছে তাদের সেতারা শশী। ইসলামী রেনেসাঁর কবি পাঞ্জারি কবিতায় ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাস ভুলণ্ডিত হওয়ায় জাতির দুর্ভোগের শিকার হচ্ছে। যোগ্য নেতৃত্ব ও সচেতনতার অভাবে আজ জাতির এরকম চরম পরিণতির শিকার। মুসলিম ঐতিহ্যকে আলস্য, অবহেলা, স্বার্থপরতা, বিশ্বাসহীনতা আর হানাহানিতে গ্রাস করে ফেলেছে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য যোগ্য নেতৃত্বের প্রয়োজন। স্বাধীনতাকামী জনতা উপলব্ধি করেছে যে হারানো ঐতিহ্যকে ফিরে পেতে হলে যোগ্য নেতার আবির্ভাব অনস্বীকার্য। মোদের খেলার ধুলায় লুটাইয়ে পড়ি, কেটেছে তাদের দুর্ভাগ্যের বিষাদ সরবরি। আলোচ্য উক্তিটির মাধ্যমে হতাশা বিপর্যস্ত মজলুম জনতার শৃঙ্খলিত বাস্তবতার চিত্র ফুটে উঠেছে। মুক্তি পাগল মুসলিম জাতি স্বাধীনতা লাভের জন্য মরণপণ সংগ্রামের ভেতর দিয়ে দুর্বার গতিতে এগিয়ে চললেও শুধু নেতাদের অবহেলা ও গাফুলতির জন্য কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না। নেতারাও বুঝতে পেরেছে যে তাদের ভুল সিদ্ধান্তর কারণে হতাশার কালো মেঘ আশার আলোকে অন্ধকারে ঢেকে দিয়েছে। তাই জাতির জীবনে দুর্ভোগের কালো রাত নেমে এসেছে। এখানে সংগ্রামকামী মানুষের ব্যর্থতা আর নেতাদের আত্মসমালোচনায় প্রকাশ পেয়েছে। সওদাগরের দল মাঝে মোরা উঠায়েছে আহজারি,
ঘরে ঘরে উঠে ক্রন্দন ধ্বনি, আওয়াজ শুনেছি তারই। সওদাগরের দল বলতে আপামর জনতার মাঝে কান্নার রোল ধ্বনির কে বোঝানো হয়েছে। আলোকবর্তিকারূপী পাঞ্জারি তথা জাতির কর্ণধার সঠিক দিক নির্দেশনা দিতে ব্যর্থ হওয়ায় তাদের হতাশা আরও চরম আকার ধারণ করেছে। দিন দিন মুসলিম জাতি অমানিসার অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। পরাধীন জাতির মুক্তির সম্ভাবনা না থাকায় ঘরে ঘরে ক্রন্দনধ্বনি শোনা যাচ্ছে। ও কি বাতাসের হাহাজার, ও কি রোনাঝারি ক্ষুদিতের, ও কি দরিয়ার গর্জন, ও কি বেদনা মুসলিমের, ও কি ক্ষুধাতুর পাজরায় বাজে মৃত্যুর জয়ে বেরি। এখানে বাতাসের শব্দে ভেসে আসা আহজারি বা ক্রন্দনধ্বনিকে দরিয়ার গর্জনের সাথে তুলনা করেছে। কবি মুসলিম জাতিসত্তার দুর্দিনের অস্থির ক্ষণকে দরিয়ার গর্জনের সাথে তুলনা করেছেন। মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ পাঞ্জারি কবিতাটি একটি রূপকধর্মী কবিতা, যা কিনা মানুষের হৃদয়কে স্পর্শ করে যায়। কবিতার প্রতিটি চরণে কবি রূপকের অন্তরালে মুসলিম জাগরণের সংগ্রাম, কখনো বেদনা আবার কখনো আশার কথা উচ্চারণ করেছে। কবিতাটির মাধ্যমে মুসলিম জাতিসত্তার দুর্দিনের অস্থির ক্ষণকে দরিয়ার গর্জনের সাথে তুলনা করেছে। সমুদ্রের আর্তনাদের মতো জাতির হৃদয়ের বেদনার ধ্বনি কবি শুনতে পেয়েছে। তিনি দেখেছেন মজলুম জনতার বেদনা অসীম, তা দরিয়ার গর্জনার মতোই কষ্টদায়ক। শোষণ ও অত্যাচারের দিগন্ত বিস্তারিত বিকাশ যেন সমুদ্রের বয়াল গর্জন। জাগো বন্দরে কৈফতের তীব্র ব্রুকুটি হেরি। নেতৃত্ব আর নেতাদের ভুল সিদ্ধান্ত ও দিক নির্দেশনায় জাতির জীবনে নেমে এসেছে চরম দুর্দশা, হাহাকার ও লাঞ্ছনা। তাই তো নির্যাতিত নিপীড়িত মানুষ নেতাদের কাছে কৈফত দাবি করেছেন, চেয়েছেন মুক্তির পরোয়ানা। সমস্ত বুকরুটি উপেক্ষা করে কবি যেন তাদের সামনে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছেন। জাতীয় নেতারা যদি সাধারণ মানুষের কথা ভেবে তাদের সঠিক দিক নির্দেশনা দেন, তাহলে অবশ্যই প্রত্যাশিত স্বাধীনতার লাল সূর্য অর্জন করা সম্ভব হয়। এটাই কবির প্রত্যাশা। জাগো অগণন ক্ষুদিত মুখের নীরব ব্রুকুটি হেরি। কবিতাটিতে বা উক্ত লাইনটিতে কবি ঔপনিবেশিক শাসন শোষণের গণমানুষের ক্ষোভকে প্রকাশ করেছে। সমুদ্র বিপন্ন যাত্রীদের প্রতীকে তৎকালীন শাসক শ্রেণীর শাসন শোষণে অধিষ্ঠ গণমানুষের বুকরুটি বা ক্ষোভের কথা তুলে ধরেছে। কবির মতে মুসলমানদের নেতৃত্বের দুর্বলতার কারণে জাতীয় জীবনে নেমে এসেছে সীমাহীন দুর্গতি। সাধারণ জনতা বুঝতে পেরেছেন যে তারা ইচ্ছে করলে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবে না। এজন্য প্রয়োজন যোগ্য দক্ষ নেতৃত্বের সক্রিয় ও কৌশলগত কর্মপন্থা। কিন্তু মুসলিম নেতৃত্বের ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন, আর এই জন্য জনসাধারণের মধ্যে নেতৃত্বের প্রতি তীব্র ক্ষোভ দানা বেঁধেছে। সেই ক্ষোভকে উপলব্ধি করে নেতাকে সক্রিয় ভূমিকা পালনের জন্য কবি আহ্বান জানিয়েছেন। দেখো চেয়ে দেখো সূর্য ওঠার কত দেরি, কত দেরি। উক্তিটির মাধ্যমে কবি স্বাধীনতাকামী সংগ্রামী কর্মীদের জাতীয় নেতাকে লক্ষ্য করে জিজ্ঞাসু দৃষ্টিভঙ্গিতে উৎকণ্ঠা প্রকাশ করেছেন। স্বাধীনতা হলো সূর্য, সূর্য ওঠা বলতে এখানে রূপকের আড়ালে স্বাধীনতার কথা বলা হয়েছে। স্বাধীনতা অর্জনের লক্ষ্য সামনে রেখে সংগ্রামী কর্মীরা আজ মরণপণ লড়াইয়ে লিপ্ত, কিন্তু যথাযথ
নেতৃত্বের অভাবে তারা সফলতা অর্জন করতে পারছে না। কর্মীরা তাই তাদের নেতাকে লক্ষ্য করে প্রশ্নবাণ ছুড়েছে। বিস্ময়বোধে সূর্য ওঠার কথা বলি। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ এই পর্যন্তই। আবারও তোমাদের সাথে দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো পাঠে, পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।